আপনারা গ্রেট নিকোবর প্রজেক্টের কথা শুনেছেন। এই প্রজেক্ট নিয়ে আজকের আলোচনা। একটা প্রশ্ন দিয়ে শুরু করি আলোচনাটি। ধরুন, আপনার প্রতিপক্ষের সমস্ত ব্যবসা, যুদ্ধজাহাজ, তেল, গ্যাস সবকিছু একটা মাত্র রাস্তা দিয়ে চলাচল করে, আর সেই রাস্তাটা আপনার বাড়ির পাশে। তাহলে আপনি সেই রাস্তার মুখে আপনি একটা বড়সড় সামরিক ঘাঁটি তৈরি করলেন। তাহলে তার কি এফেক্ট হবে? তাহলে কি যুদ্ধ না করেও আপনি প্রতিপক্ষকে চাপে রাখতে পারবেন না? উত্তরটা নিশ্চিতভাবেই হবে হ্যাঁ। আর ভারত ঠিক সেই কাজটাই করতে চাইছে গ্রেট নিকোবরে। আর কি অদ্ভুত একটা যোগাযোগ দেখুন, ঠিক এই সময়ই বাংলাদেশ ক্রমশ ভারতের থেকে দূরে সরে যাচ্ছে, চীনের কাছে চলে যাচ্ছে, পাকিস্তানের কাছে চলে যাচ্ছে, ভারত বিরোধীদের কাছে যাচ্ছে। ভারতের পরিবর্তে চীনের হাতে যাচ্ছে মংলা অর্থনৈতিক অঞ্চল উন্নয়নের প্রকল্প। অন্যদিকে চট্টগ্রাম বন্দরেও বহু বছর ধরেই চীনা বিনিয়োগ ও অবকাঠামোগত উপস্থিতি রয়েছে। এগুলো কি আলাদা ঘটনা, নাকি সবকিছু মিলিয়ে ভারত মহাসাগরে শুরু হয়েছে এক নতুন ভূ রাজনৈতিক দাবার খেলা? আজ আমরা সেটাই বিশদে বুঝব গ্রেট নিকোবর দিয়ে। প্রথমে বলি, কেন হঠাৎ এই গ্রেট নিকোবর? ভারতের মানচিত্রের দিকে তাকান, দেখলে মনে হবে আন্দামান নিকোবর যেন মূল ভূখণ্ড থেকে অনেক দূরে। কিন্তু সামরিক কৌশলের দূরত্ব নয়, অবস্থানটাই আসল। গ্রেট নিকোবর পৃথিবীর অন্যতম ব্যস্ত সমুদ্রপথের খুব কাছে। স্ট্রেট অফ মালাক্কা, তার গুরুত্ব অনেকটা স্ট্রেট অফ হরমুজের মতো। আর চীন, জাপান, দক্ষিণ কোরিয়া সমেত পূর্ব এশিয়ার দেশগুলোর কাছে মালাক্কা প্রণালী হরমুজ প্রণালীর চেয়েও কম গুরুত্বপূর্ণ নয়। কারণ এই পথ দিয়েই মধ্যপ্রাচ্য থেকে তেল আসে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া এবং পূর্ব এশিয়ার দেশে। প্রতিদিন শত শত বাণিজ্যিক জাহাজ এই রুট ব্যবহার করে। ভারত বহু বছর ধরেই বুঝছিল এই অবস্থানকে যদি কাজে লাগানো যায়, তাহলে ভারত শুধু দক্ষিণ এশিয়ার নয়, পুরো ইন্দো প্যাসিফিক অঞ্চলের গুরুত্বপূর্ণ সামুদ্রিক শক্তি হয়ে উঠতে পারে। প্রকল্পটির লক্ষ্য তাই শুধু একটি বন্দর তৈরি নয়, ট্রান্সশিপমেন্ট টার্মিনাল, দ্বৈত ব্যবহারযোগ্য বিমানবন্দর, মানে বেসামরিক এবং সামরিক দুরকম কাজে ব্যবহার করা যাবে যে বিমানবন্দর, বিদ্যুৎ অবকাঠামো ও নতুন টাউনশিপ গড়ে তোলা। এটাই। আর এখানেই এসে যায় চীনের মালাক্কা ডিলেমা। চীনের সবচেয়ে বড় দুর্বলতা কোথায়? সীমান্তে নয়, সমুদ্রে। চীনের বিপুল পরিমাণ তেল আমদানি এবং সামুদ্রিক বাণিজ্যের বড় অংশ মালাক্কা প্রণালী দিয়ে যায়। এই নির্ভরতাকেই আন্তর্জাতিক কৌশলবিদরা মালাক্কা ডিলেমা বলে থাকেন। যদি কোনো বড় সংঘাত হয় এবং এই রুট ঝুঁকির মুখে পড়ে, তাহলে চীনের শিল্প, জ্বালানি ও সামরিক সরবরাহ বড় চাপে পড়তে পারে। গ্রেট নিকোবরে ভারত কি করতে চাইছে? ভারতের পরিকল্পনা শুধু একটি নৌঘাঁটি নির্মাণ নয়, বরং গভীর সমুদ্র বন্দর, আন্তর্জাতিক ট্রান্সশিপমেন্ট টার্মিনাল, দীর্ঘ রানওয়ের বিমানবন্দর, সামরিক লজিস্টিক কেন্দ্র, উন্নত রাডার, ড্রোন নজরদারি, যুদ্ধজাহাজের ঘাঁটি। অর্থাৎ শান্তিকালে বাণিজ্যিক কেন্দ্র, সংকটকালে সামরিক ঘাঁটি। এই দ্বৈত চরিত্রই হল ভারতের গ্রেট নিকোবর মেগা প্রজেক্টের আসল শক্তি। এই প্রসঙ্গে একটু নিয়ে আসি বাংলাদেশের অবস্থান এবং মংলা ও চট্টগ্রাম বন্দর কেন গুরুত্বপূর্ণ। দেখুন, বাংলাদেশের ম্যাপের দিকেও তাকান,
সম্প্রতি মংলা অর্থনৈতিক অঞ্চল উন্নয়নের প্রকল্প, যা 2015 থেকে ভারতের কাছে ছিল, ভারতের জন্য নির্ধারিত ছিল, সেটা বাতিল করে বাংলাদেশ এটা দিয়েছে চীনকে। চীনের একটি রাষ্ট্রায়ত্ত সংস্থা, মানে চীন সরকারকে দিয়েছে। এটি ভারতের জন্য একটি কৌশলগত ধাক্কা অবশ্যই। অন্যদিকে চট্টগ্রাম বন্দরে বহু বছর ধরে চীনা অর্থায়ন ও অবকাঠামো উন্নয়ন হয়েছে। এখানে একটা বিষয় পরিষ্কার করা জরুরি। এর অর্থ এই নয় যে চট্টগ্রাম বা মংলা চীনের নিয়ন্ত্রণে চলে গেছে। বন্দর দুটি বাংলাদেশেরই, কিন্তু চীনা বিনিয়োগ, নির্মাণ এবং অর্থনৈতিক উপস্থিতি বেইজিংকে দীর্ঘমেয়াদে গুরুত্বপূর্ণ প্রভাব অর্জনের সুযোগ করে দিয়েছে। ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের তাদের কাছে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। এর অর্থ নয় যে চীনের নিয়ন্ত্রণে চলে গেছে। এই বন্দর দুটো বাংলাদেশেরই আছে, কিন্তু চীনা বিনিয়োগ, নির্মাণ এবং অর্থনৈতিক উপস্থিতি উদ্বেগের কারণ সেখানটাই। এর সাথে আসুন চীনের স্ট্রিং অফ পার্লস, শুনেছেন এর কথা? চীন বহু বছর ধরে ভারত মহাসাগরে বিভিন্ন বন্দরে বিনিয়োগ করছে। পাকিস্তানের গদার, শ্রীলঙ্কার হাম্বানটোটা, মিয়ানমারের কিয়াউকপিউ এবং বাংলাদেশের চট্টগ্রাম ও এখন মংলা অর্থনৈতিক অঞ্চলেও চীনের বাড়তি উপস্থিতি এসে গেল। সব মিলিয়ে অনেক বিশ্লেষক এটাকে স্ট্রিং অফ পার্লস কৌশলের অংশ হিসেবে ব্যাখ্যা করেন, আর চীনের উদ্দেশ্যও সেটা। এই পরিস্থিতিতে এখানেই ভারতের পাল্টা চাল। ভারত বুঝেছে প্রতিটি বন্দরের পাল্টা আরেকটি বন্দর তৈরি করলেই হবে না, বরং সমুদ্রপথের গুরুত্বপূর্ণ গলাগুলো দেখতে হবে এবং গলাগুলোর যাতে টিপে দেয়া যায় সময় মতো, সেই ব্যবস্থা করতে হবে। গ্রেট নিকোবর সেই কারণেই এত গুরুত্বপূর্ণ। এখান থেকে ভারত সহজে নজর রাখতে পারবে ভারত মহাসাগরের পূর্বাঞ্চল এবং মালাক্কার দিকে যাওয়া সামুদ্রিক রুটে। এর ফলে যুদ্ধজাহাজ, সাবমেরিন বা সন্দেহজনক জাহাজের গতিবিধি সম্পর্কে দ্রুত তথ্য পাওয়া সম্ভব হবে। অনেকেই বলেন, সমর বিশেষজ্ঞরা, যে যুদ্ধের পরিস্থিতি এলে ভারত একদিনে মালাক্কা বন্ধ করে দিতে পারবে হয়তো, কিন্তু দেবে এমন তো নয়, কারণ এটা বাস্তবসম্মত বক্তব্য নয়। মালাক্কা একটি আন্তর্জাতিক সমুদ্রপথ। ভারত একা এটা বন্ধ করতে পারে না, তার জন্য ইন্দোনেশিয়াকে দরকার হবে, আরও বিভিন্ন দেশ দরকার হবে। তবে ভারত এমন পরিস্থিতি তৈরি করতে পারে যাতে চীনা নৌবাহিনীর চলাচল অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। সামরিক ভাষায় এটাকে বলা হয় সি ডিনায়াল, অর্থাৎ সমুদ্রে তোমাদের যাওয়া আসাটা নিষিদ্ধ করা। সেইটা মানে অনেকটাই করতে পারে, যেমনটা ইরান করেছে হরমুজ প্রণালীতে। আবার যার পাল্টা দিতে আমেরিকা অবরোধ তৈরি করেছে হরমুজকে ঘিরে। চীন যদি বাড়াবাড়ি করে, ভারতের ভূমিকাও ইরান বা আমেরিকা যেমনটা করেছে হরমুজে তেমনটা হতে পারে। এটাই ভারতের সবথেকে বড় কৌশলগত সুবিধা। বাংলাদেশ তার মংলা বন্দর ভারতের কাছ থেকে কেড়ে নিয়ে চীনকে দেওয়ার ফলে এবং চট্টগ্রাম বন্দরে আগে থেকে চীনের উপস্থিতির দরুন ভারত নিঃসন্দেহে চাপে পড়েছে। বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে বিষয়টা আলাদা। তাদের লক্ষ্য যেখান থেকে বেশি বিনিয়োগ পাওয়া যাবে সেখান থেকেই উন্নয়ন করা। চীন, জাপান সব পক্ষের সঙ্গেই তারা অর্থনৈতিক সম্পর্ক রাখতে চায়। শেখ হাসিনার আমলে ভারতের সঙ্গেও রাখতে চাইছিল, তবে বর্তমানে এবং মোহাম্মদ ইউনূসের সময় থেকে, শেখ হাসিনার পতনের পর থেকে ভারত থেকে স্পষ্টতই দূরে সরে যাচ্ছে বাংলাদেশ, এবং দূরে সরছে বাংলাদেশ এবং বাংলাদেশ চীনের কাছাকাছি হচ্ছে। ভারত ও চীনের প্রতিযোগিতার প্রেক্ষাপটে মংলার মতো প্রকল্পের কৌশলগত গুরুত্ব বাড়ে, কারণ সেটা ওদের ম্যাপ দেখলেই আপনি বুঝতে পারবেন সুন্দরবনের কোথায় আছে, কলকাতা থেকে মাত্র কতটা দূরে
সেটা দেখলেও বুঝতে পারবেন। আর গ্রেট নিকোবরের মতো মেগা প্রকল্পের গুরুত্ব যে কতখানি সেটা বোঝা যায় চীনের দীর্ঘমেয়াদী রণকৌশলের দিকে একটু দেখলেই। মালাক্কা প্রণালীর একেবারে গায়ের পাশে ভারতের গ্রেট নিকোবর দ্বীপপুঞ্জ, যেন ভারতের কাছে ঈশ্বরের অসীম আশীর্বাদ। ভারতের মোদী সরকার সেই ঈশ্বরের আশীর্বাদকে কাজে লাগাতে চাইছে, তবে কাজটা সহজ নয়, কারণ ভারতের অভ্যন্তরীণ রাজনীতি সঙ্গে আন্তর্জাতিক রাজনীতিও আছে। গ্রেট নিকোবর প্রকল্পের বিরোধিতায় ভীষণভাবে নেমে পড়েছে ভারতের জাতীয় কংগ্রেস দল। এই দলের তাত্ত্বিক নেতা জয়রাম রমেশ এবং দলের সুপ্রিম লিডার, পারিবারিক নেতৃত্ব যার হাতে, সেই রাহুল গান্ধী প্রবল শোরগোল তুলেছেন ভারত সরকারের এই গ্রেট নিকোবর প্রকল্পের বিরুদ্ধে। তাদের বক্তব্য, এই প্রকল্প গ্রেট নিকোবরের পরিবেশ ও মূলবাসীর যারা আছে শম্পেন ও গ্রেট নিকোবরীদের আদিম জীবনযাত্রা শেষ করে দেবে। শম্পেনদের সংখ্যা কত জানেন? এই মুহূর্তে 250 থেকে 300-র মধ্যে। সভ্য পৃথিবীর সঙ্গে তাদের সম্পর্ক বেশ কম, তবে তারা আন্দামানের ওই জারোয়াদের মতো বিপজ্জনক নয়। এবং তাদের মতো যেভাবে তাদেরকে একটা সময় যেভাবে তাদেরকে অসভ্য বলা হতো, এই যে শম্পেনরা কিন্তু আদৌ তা নয়, তারা আদৌ বিপজ্জনক নয়। আর সেখানে যে ভদ্র সভ্য জগতের মানুষ যান না তাও নয়, এরা নিতান্তই শান্তিপ্রিয় জারোয়ারা আজ সভ্যতার সংস্পর্শে এসে গেছে। তাদেরকেও অর্থাৎ শম্পেনকেও যদি এই জায়গাতে নিয়ে আসা যায়, এবং সেটা এনেছে কারা, জারোয়াদেরকে এখানে নিয়ে এসছে কারা, সেটা এনেছে রাহুল গান্ধীদের দল কংগ্রেস। এবং তারা এনেছিল তাহলে শম্পেনদের নিয়ে তাদের এই মরা কান্নাটা কেন? এটা কি চীনের হাতে তামাক খেয়ে? এই প্রকল্পের বিরোধিতার পেছনে কি শুধু পরিবেশ ও আদিবাসী অধিকার নিয়ে উদ্বেগ, নাকি এর সঙ্গে জড়িয়ে আছে আন্তর্জাতিক ভূ রাজনীতিও? এমন অভিযোগ কিন্তু উঠে গেছে। কংগ্রেস দলকে এই প্রশ্নই করা যায় যে আন্দামান ট্রাঙ্ক রোড, মানে এটিআর যার সহজ নাম, সেটা নির্মাণের পরিকল্পনা হয়েছিল 1960-এর দশকে, এবং সেই পরিকল্পনা নেওয়া হয়েছিল কংগ্রেস আমলে। বাস্তবে নির্মাণ কাজ 1973 সালে শুরু হয়। ধাপে ধাপে কাজ শেষ হয়ে 1989 সালে পুরো সড়কটি চালু হয়। অর্থাৎ জারোয়াদের বনভূমির ভেতর দিয়ে, তাদের জায়গা দিয়ে, তাদের বসবাসের জায়গা দিয়ে রাস্তা তৈরির পরিকল্পনা সেই জওহরলাল নেহরুর আমলে, কাজ শুরু ও মোটামুটি শেষ ইন্দিরা গান্ধী হয়ে রাজীব গান্ধীর আমলে। ভারতের কোনো রাজনৈতিক দল কিন্তু সেই প্রকল্পের বিরোধিতা করেনি। বিরোধিতা যাকে বলা যায় তীব্র বিরোধিতা, সেদিন অবশ্য হয়েছিল, এবং সেটা করেছিল স্বয়ং জারোয়ারা। তারা বিষাক্ত তীর ছুঁড়ে অনেক মানুষকে আহত করেছিল, মৃত্যুর খবরও পাওয়া যায়। এবার কিন্তু গ্রেট নিকোবরের শম্পেনরা, তারা কিন্তু কোনো বিরোধিতা করেনি, বিরোধিতা করছে নিকোবরীরা। তারা মোটেই সভ্যতা বর্জিত নয়, তাদের গ্রাম সভা আছে, তারা মোবাইল ফোন ব্যবহার করে, আধুনিক জীবনযাত্রার মধ্যে আছে তারা, তারা ধর্মে খ্রিস্টান। তাদের বিরোধিতা কেন ভারতের এই প্রকল্পের বিরুদ্ধে, এটা একবার ভেবে দেখুন। প্রকল্পের বিরোধীরা কংগ্রেস, পরিবেশবিদ, নৃতত্ত্ববিদ এবং আন্তর্জাতিক কিছু মানবাধিকার সংগঠন বলছে এদের আপত্তির কারণ সম্পূর্ণ ভিন্ন। এরা প্রকল্পের বর্তমান রূপ গ্রেট নিকোবরের বন, জীববৈচিত্র্য এবং শম্পেন অধিবাসীদের জন্যে ঝুঁকিপূর্ণ। গ্রেট নিকোবরীদের কথা বলছে না, শুধু শম্পেনদের, যাদের সংখ্যা 250 থেকে 300-র মধ্যে, এবং যারা নিরীহ এবং ভদ্র সভ্য জীবনযাপন করতে চায়, জারোয়াদের মতো নয়। আমি জানি 1983-84 সালে আমার এক পরিচিত, সে গিয়েছিল গ্রেট নিকোবরে, শম্পেনদের ওখানে ঘুরেও এসেছিল। চীন এই বিরোধিতাকে কাজে লাগাচ্ছে। আন্তর্জাতিক রাজনীতির ইতিহাস বলছে বড় শক্তিগুলো প্রায়ই অন্য দেশের অভ্যন্তরীণ বিতর্ককে নিজেদের কৌশলগত স্বার্থে ব্যবহার করার চেষ্টা করে।
চীনের কৌশলগত স্বার্থ এই প্রকল্পের সঙ্গে গভীরভাবে জড়িত, এ কথা কেউ অস্বীকার করবে না। আর সেই স্বার্থের জন্য চীন করতে পারে না হেন কাজ নেই। তারা এই যারা বিরোধী তাদের যে আর্থিক সহায়তা দিয়ে এটা তৈরি করছে সেটাও বোঝা যায়। তবে এখানে গল্প শেষ নয়। গ্রেট নিকোবর প্রকল্প ভারতের জন্য শুধু একটি বন্দর বা একটি শহর নির্মাণের পরিকল্পনা নয়, এটি মালাক্কা প্রণালীর কাছাকাছি ভারতের কৌশলগত উপস্থিতিকে বহু গুণ বাড়িয়ে দেবে। বিশ্বের অন্যতম ব্যস্ত সমুদ্রপথের এত কাছে ভারত যদি আধুনিক বন্দর, বিমানঘাটি, সামরিক অবকাঠামো গড়ে তোলে, তাহলে তা নিঃসন্দেহে চীনের জন্য একটি নতুন কৌশলগত চ্যালেঞ্জ হয়ে উঠবে। এই কারণেই ভারতের বহু অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা এবং প্রতিরক্ষা বিশ্লেষকরা প্রকাশ্যে বলছেন, এই প্রকল্প আটকে গেলে বা বিলম্বিত হলে ভারতের খুব বড় ক্ষতি এবং সবচেয়ে বড় সুবিধা পাবে চীন। তাহলে কংগ্রেস কি চীনের হাতে তামাক খেয়ে ভারতের এই প্রকল্পের বিরোধিতা করছে? প্রশ্নটা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। তবে মনে রাখতে হবে, এটা মোদী সরকার, আর মোদী সরকার এই বিরোধিতা না মেনে এগিয়ে চলা শুরু করে দিয়েছে গ্রেট নিকোবর যে প্রকল্প সেটা নিয়ে। আমরা আশা করব ভারত যেন এই ধরনের বিরোধীদের হস্তক্ষেপে যেন তারা কোনোদিন পিছিয়ে না আসে, পিছিয়ে আসবেও না। এখানেই শেষ করছি।